বাংলার অন্যতম কবি মাইকেল মধুসূদন দত্ত 1824 সালের 25শে জানুয়ারি বাংলাদেশের যশোর জেলার কেশবপুর উপজেলার সাগরডিয়াড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। সাগরডিয়াড়ি গ্রামের এক সম্ভ্রান্ত হিন্দু পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন রাজনারায়ণ দত্ত ও তার প্রথম পত্নী জাহ্নবী দেবীর একমাত্র সন্তান। রাজনারায়ণ কলকাতার সদর দেওয়ানি আদালতে একজন খ্যাতিনামা আইনজীবী ছিলেন। মাইকেল মধুসূদন দত্তর শিক্ষাজীবন তার মা জাহ্নবী দেবীর কাছে প্রাথমিক শিক্ষার সূত্রপাত হয়। জাহ্নবী দেবী তাকে রামায়ণ, মহাভারত, হিন্দু ও পৌরাণিক কাহিনী ইত্যাদির সঙ্গে পরিচিত করে তুলেছিলেন। সাগরডিয়াড়িতে মাইকেল মধুসূদন দত্তর ছোটবেলা কেটেছিলেন। সাগরডিয়াড়ি গ্রামের পাশেই শেখাপুরা মসজিদে বিধান ইমাম ও মুফতি লুৎফর হকের কাছে মাইকেল মধুসূদন দত্ত বাল্যকালে ফার্সি ভাষা শেখেন। জানা যায় যে 1843 সালে মাইকেল মধুসূদন দত্ত খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন। মাইকেল মধুসূদন দত্ত খ্রিস্টান ধর্ম গ্রহণ করার পরে হিন্দু সমাজে তাকে নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। এজন্য তার বাবা তাকে ত্যায্যপুত্র করেন। তার বাবা তাকে ত্যায্যপুত্র করলেও তার পড়াশোনার খরচ চালিয়ে যান। মাইকেল মধুসূদন দত্ত শিবপুরের 20 পয়েস কলেজ থেকে পড়াশোনা চালিয়ে যান। সেখানে তিনি গ্রিক, লাতিন, সংস্কৃত ভাষা শেখেন। পড়াশোনা শেষ করার পরে মাইকেল মধুসূদন দত্ত কলকাতায় চাকরি করার চেষ্টা করেন। সেখানে তিনি ব্যর্থ হন। কলেজ চলাকালীন সময়ে তার কয়েকজন বন্ধু ছিল, তাদের সঙ্গে তিনি মাদ্রাসে চলে যান। তবে মাদ্রাসে গিয়েও তিনি বেশি সুবিধা করতে পারেননি। তারপর সেখানকার স্থানীয় খ্রিস্টান ও ইংরেজদের সহযোগিতায় তিনি একটি প্রাইমারি স্কুলে চাকরি পান। তবে বেতন যে টাকা পেতেন তাতে তার সংসার চলত না। সেজন্য তিনি চাকরিটি ছেড়ে দেন এবং একটি পত্রিকায় চাকরি নেন। সেখান থেকে অল্প কিছু সাহিত্য রচনা করে পত্রিকায় ছাড়তেন, কিন্তু টাকার অভাবে সে পত্রিকাটিও বন্ধ হয়ে যায়। মধুসূদন দত্তর শেষ জীবন চরম দুঃখ ও কষ্টে অতিবাহিত হয়েছিল। তার শেষ জীবন ছিল খুবই খারাপ। বাকি ইতিহাসটা জানতে হলে আপনারা জানতে পারবেন তার বাদবাকি ইতিহাসগুলো। আমাদের এই পর্বে তার ইতিহাস সম্পর্কে বলে আমরা শেষ করতে পারবো না, পর্বটি অনেক বড় হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি মাইকেল মধুসূদন দত্তের সেই বসত ভিটায়, যেখানে তার শৈশব কেটেছিলেন। আমরা চলে এসেছি সেখানে। এটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্তর বংশধর এবং তার বাড়ির যে ডিজাইন সেটা হচ্ছে এইগুলো ছিল। আর এটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্তর যে যতগুলো কবিতা ছিল সেগুলো সব এখানে রাখা আছে। মাইকেল মধুসূদন দত্তর জাদুঘর বলা হয় এক কথা এটাকে। এটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্তর আমলের আলনা বলা হয় এটা। এটা হচ্ছে লোহার সিন্দুক, এটা হচ্ছে কাঠের টেবিল। আর মাইকেল মধুসূদন দত্ত কিন্তু এই খাটে ঘুমাতেন। এইগুলো হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের যে পাথরের গামলা, এইগুলোতে খাওয়া দাওয়া করতেন তিনি। পাথরের থালা, পুরো পাথরের। টুপি রাখার বক্স, মাইকেল মধুসূদন দত্ত যে টুপি পরতেন তার বক্স হচ্ছে এটা। এটা হচ্ছে পিয়ানো, মানে মিউজিক জাতীয় কিছু ফলের গান। এটা হচ্ছে টিফিন ক্যারিয়ার, আয়না। মাইকেল মধুসূদন দত্তর যে বাগানের কাজে তা ব্যবহার করতেন সেটা হচ্ছে এই সাইডে কিছু কাঠের বাক্স রাখা আছে, খুবই সুন্দর জায়গা। মাইকেল মধুসূদন দত্তর যে পূজা করা হতো সেই পূজা মন্দিরে, তো আমরা চলে এসেছি সেই পূজা মন্দিরে। এটা দেখতে পাচ্ছেন তার সময়ে তৈরি করা একটি বাড়ি বা পূজা মন্দির। আমরা চলে এসেছি কিন্তু মাইকেল মধুসূদন দত্তর কাকার বাড়িতে। আর আগের বার কিন্তু ছিলাম আমরা মাইকেল মধুসূদন দত্তর সেই জাদুঘরে, যেটা তিনি আগে ব্যবহার করতেন। এটা কিন্তু মাইকেল মধুসূদন দত্তর চাচার বাড়ি। দেখতে পাচ্ছেন এই সাইডে কত সুন্দর ব্যালকনি। এটা হচ্ছে তার কাকার বাড়ি। কত সুন্দর বাড়ি, সে সময় অনেক জাঁকজমকপূর্ণ ছিল। আপনারা হয়তো সবাই জানতেন যে মাইকেল মধুসূদন দত্ত সে সময় তার যে বাপ চাচারা তারা ছিল সবাই জমিদার বংশের। মাইকেল মধুসূদন দত্ত যখন খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন তখন তিনি ভারতের কেরালার
ভারতে অবস্থান করতেন, সেখানে এক আশ্রমে তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন। তারপর থেকে তার বাড়ি থেকে ত্যায্যপুত্র করে দেওয়া হয়। এবার আমরা যাব মাইকেল মধুসূদন দত্তের পারিবারিক যে পূজা মন্দির সেখানে। এটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের পূজা মন্দির, পারিবারিক পূজা মন্দির এটা। তো দেখুন কত বড় একটা পূজা মন্দির। এই সাইডে কিছু রুম কক্ষ আছে। এই সাইডে আরো কিছু কক্ষ আছে, সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। সবকিছুর অযত্ন থাকার কারণে সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, হয়তো বা ভেতরের অবস্থা খারাপ। দেখুন কত সুন্দর। এবার আমরা চলে যাব মাইকেল মধুসূদন দত্তের যে বাগান ছিল। আমরা চলে এসেছি মাইকেল মধুসূদন দত্তের কাকির বাড়িতে। এটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্তর কাকির বাড়ি। এখানে পোস্টারে যেটা দেওয়া আছে আসলে আমাদের জানা নাই, এজন্য আমরা আগে থেকে কিছু বলতে পারছি না। এটা কাকির বাড়ি। কাকির বাড়ির ভেতরের অবস্থা কি? এটা সম্ভবত সাগরদাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুল ঘর। এটা কি? এই যে আপনারা আম গাছ বিশিষ্ট একটি পুকুর দেখতে পাচ্ছেন, এখানে বসে মাইকেল মধুসূদন দত্ত কবিতা লিখতেন অবসর সময়ে। কবির পৈতৃক কাছারি ভবন। কাছারি ভবন বলতে বোঝায় যেখানে বসে তার, কাছারি ভবন বলতে আসলে বোঝায় যে যেখানে বসে তিনি তার সম্পদের হিসাব কিংবা খাজনা আদায় করতেন, তাকে বোঝায় কাছারি ভবন। তো এটা হচ্ছে তার পৈতৃক বাড়ি। আমার সামনে যেটি দেখতে পাচ্ছেন এটাই সেই কপোতাক্ষ নদ, যেখানে বসে মাইকেল মধুসূদন দত্ত তার শৈশব কাটিয়েছিলেন, যেখানে বসে তিনি লিখতেন তার শৈশবের যত কবিতা। দেখুন এই সেই কপোতাক্ষ নদ। এই নদ এখন প্রায় ভরাট হয়ে গেছে। আমরা কিন্তু এখন আছি নদীর ভেতরে। খননের অভাবে এই নদী প্রায় ভরাট হয়ে গিয়েছিল, কিন্তু সরকার আবার পুনঃ খনন করতেছে এটাকে। দুই সাইডে দেখতে পাচ্ছেন, ওই সাইডে কাজ করতেছে। আর নদীতে কিন্তু সেই আগের মতো স্রোত নাই। এখানে বসেই মাইকেল মধুসূদন দত্ত তার শৈশব কাটিয়েছিলেন। ওপারে বসে তিনি লিখতেন তার কবিতা। ওপারে হাঁটা চলার জায়গা নেই, এজন্য আমরা চলে এসেছি এপারে। তো দেখুন আমার সাইডে কিছু, এই সাইডে কিছু দেখুন,
সাইডে সেই সৌন্দর্যতা দেখে সত্যি আপনি মুগ্ধ হয়ে যাবেন। নদীতে তখন চলাচল করতো পানসি নৌকা, কিন্তু এখন আর নাই, এখন খুবই অল্প। আমরা এখন উপরের দিকে চলে যাচ্ছি। এই কিন্তু সেই মাইকেল মধুসূদন দত্তর পরিচিত, আপনাদের সবাই হয়তো শুনেছেন যে কপোতাক্ষ নদের কথা, কিন্তু এটাই সেই কপোতাক্ষ নদ। দেখুন কত সুন্দর কপোতাক্ষ নদ। আমরা আছি আমার এই সাইডে, এটা হচ্ছে সাতক্ষীরা জেলা, আর ওই সাইডে যেটা আছে ওটা হচ্ছে যশোর জেলা। তো নদীর এপারে ওপারে দুই জেলা। তো এমন সব ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের পাশে থাকবেন। সাবস্ক্রাইব করে দেবেন এজন্য যে আমরা যেন আরও উৎসাহিত হতে পারি এবং আপনাদের এমন নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের উৎসাহিত করবেন এবং আমরা যেন এরকম ভিডিও আরও নিয়ে আসতে পারি, সেজন্য আমাদের সাথে থাকবেন।